টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক, বিশেষ করে বাংলাদেশের ঢাকাস্থ যে আমেরিকান এম্বাসির কার্যক্রম বন্ধ আছে সেটি নিয়েই আমরা মূলত কথা বলবো, যে কবে থেকে শুরু হচ্ছে ঢাকাস্থ আমেরিকান এম্বাসির ইমিগ্রেন্ট ভিসার কার্যক্রম। কারণ এই বিষয়টি অনেকেই জানতে চাচ্ছেন এবং অনেকের আমরা জানি স্কেজুল করা আছে, তারা সে সম্পর্কে কোনো নোটিশ পাচ্ছে না। সুতরাং সেই হিসেবে আমরা বলতে পারি কবে থেকে শুরু হতে পারে তেমন একটি ধারণা আপনাদেরকে আজকে আলোচনার মধ্যে দিয়ে দেব। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, প্যারোল ইন প্লেস, এই বিষয়টি কি, এই ফর্মটি আসছে কিনা। কারণ আপনারা সবাই জানেন বা আমরাও জানি, প্রেসিডেন্ট বাইডেন একটি নির্বাহী আদেশ দিয়েছেন, যারা 10 বছর এই দেশে থাকবেন তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হবে। কিন্তু বিষয়টি কি এত সহজ? সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে এখানে কি কি বিড়ম্বনা পোহাতে হবে বা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নেরই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জনাব মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নানান ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমরা আজকে যে আলোচনার বিষয়গুলো রেখেছি সেগুলো আপনি ইতিমধ্যেই শুনেও ফেলেছেন। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। যেটি নিয়ে প্রথমেই শুরু করতে চাই সেটি হচ্ছে ঢাকাস্থ ইউএস এম্বাসি বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যে এম্বাসি, সেখানে কার্যক্রম বন্ধ আছে। একেবারে সব ধরনের না হলেও খুব জরুরি দুই একটি কাজ ছাড়া প্রায় সব ধরনের কার্যক্রমই বন্ধ আছে। এবং এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছে, আমরাও এর আগে অনুষ্ঠান করেছি। এই বিষয় সম্পর্কে আপনি যেহেতু এই কাজটি নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত আছেন, আপনার কাছে আপনাদের অনেক ক্লায়েন্ট আছে যারা ইতিমধ্যে ডেট পেয়েছে, তাদের কি অবস্থায় আছে, এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু খোলাখুলি একটু আলোচনা করেন, তাহলে যারা এই বিড়ম্বনার মধ্যে রয়েছে, অনেক টেনশনের মধ্যে রয়েছে, তারা অন্তত এ থেকে কিছুটা মুক্তি পাবে। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে এবং যারা কন্টিনিউয়াস আমাদেরকে প্রশ্ন করে, এবং আপনাদের সকলের প্রশ্ন যে কখন ইউএস এম্বাসি আবার পুনরায় ইমিগ্রেশন ভিসা চালু করবে। এটা আপনারা জানেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নির্ভর করে যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে তারা ইউএস এম্বাসি আমাদের কাছে চিঠি আসে, কারণ আমরা যে ক্লায়েন্টগুলোর জন্য এক্সপায়ার করেছি তারা এই চিঠিগুলো অনেক সময় পায় এবং আমরা এগুলো অ্যাটর্নি হিসেবে আমাদের কাছে চিঠি আসে, যে করেসপন্ডেন্সগুলো হয়। আমি সবসময় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি শোনা কথা কোনো সময় বলি না। কারণ এটা হচ্ছে তারা আমাদেরকে যে চিঠিটা আমরা করেসপন্ডেন্স হয়েছে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে যে ক্লায়েন্টদের অথবা অ্যাপ্লিকান্টদের নিরাপত্তা ইউএস এম্বাসি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখার চেষ্টা করে। সেই বিবেচনা করেই তারা ইমিগ্রেশন ভিসাটা টেম্পোরারি স্থগিত করেছিল, কিন্তু এটা খুব শীঘ্রই খোলার কথা। কেন বলছি? কারণ আমার ধারণা অনুযায়ী এই মাসে হয়তো শেষের দিকে এটা রিওপেন করার কথা। কারণ হচ্ছে আমরা সেপ্টেম্বরের 4 তারিখে রিসেন্টলি বলছি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এক্সপায়ার করার ফলে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে ছিল, ওইটা এখনও রিস্কেজুয়াল হয় নাই। তার মানে আমরা ধারণা করতে পারি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়তোবা তারা রেগুলার কার্যক্রম রিজিউম করবে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি, আবারও বলছি, এখন যেই রকম পরিস্থিতি আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারছি না। তবে আমেরিকান এম্বাসি সবসময় মনে করে
যে অ্যাপ্লিকান্টদের যে নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভিসা প্রাপ্তিতে তারা যদি ভোগান্তিতে পড়ে, কারণ কখন যে কি হয় নবরী নোজ, এই সময়টা খুব খারাপ ছিল, এই অনুমান করেই তারা এটাকে রিস্কেজুল করেছে এবং ভয়ের কোনো কারণ নাই। যাদের রিস্কেজুল হয়েছে তাদের হয়তো এমন হবে, যাদেরটা হয়তো আগস্টে ছিল, সেকেন্ড থার্ড উইকে ছিল, তাদেরটা হয়তো পরবর্তী যে প্রথম ধাপে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করে থাকি, কারণ তারা যেহেতু আগেই এটা ভিসা পাওয়ার উপযুক্ত ছিল। তবে অনেক ক্ষেত্রে অনেকেই সমস্যায় ভুগবে, যেটা হচ্ছে যারা এইজ আউট হয়ে গিয়েছিল বা হওয়ার সম্ভাবনা আছে বা হয়ে যাবে, ওই ক্ষেত্রে তারা একটু বিড়ম্বনার মধ্যে পড়েছে। আপনারাও জানেন যে দেখা গেল যে এক সপ্তাহ পরে যদি ইন্টারভিউ হয়, সে হয়তো এইজ আউটের মধ্যে পড়ে যাবে। এক্ষেত্রে আমরা আশা করি ইউএস এমবেসি, আমরা যখন করেসপন্ডেন্স করে তাদের সাথে বলার চেষ্টা করি যে এইজ আউটগুলো খুবই গুরুত্ব সহকারে যেন খুবই তাড়াতাড়ি দেখা হয় এবং তাদেরকে ফার্স্ট অ্যাভেলেবল টাইমে যেন ডেট দেওয়া হয়, তারা যেন ভিসা পেয়ে চলে আসতে পারে। সো এক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে এবং যদি আপনাদের কোনো অ্যাটর্নি থাকে তারা হয়তো ইউএস এমবেসির সাথে করেসপন্ড করতে পারলে হয়তো একটা রেজাল্ট পাবে। সব ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যায় না এবং এমবেসির কার্যক্রম এখন যদি লিমিটেড, তবে চেষ্টা করা যেতে পারে তারা করেসপন্ডেন্স করে, কিন্তু ভিসা যে ইস্যুটা এখন স্থগিত আছে। আশা করি এই মাসের শেষের দিকে অথবা নেক্সট মাসের ফার্স্ট উইকে হয়তো এটা শুরু করার কথা। তো আপনি আসার কথা বললেন যে এই মাসের শেষের দিকে অথবা নেক্সট সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ, এবং একটি উদাহরণ দিয়ে বললেন আপনাদের যে ক্লায়েন্ট 4 তারিখে তার ইন্টারভিউ আছে, তার রিস্কেজুল যেহেতু করেনি, সেটাকে ধরে আপনি এই ধরনের কথা বললেন। তো এখন যে প্রশ্নটি আমার মনে এখন আসছে সেটি হচ্ছে যে 4 তারিখে স্কেজুল আছে, রিস্কেজুল করা হয়নি, তাহলে আমরা ধরে নিচ্ছি তার ইন্টারভিউটা 4 তারিখেই হবে। তাহলে ইতোমধ্যে অর্থাৎ যাদের এই জুলাইয়ের এই গন্ডগোল হওয়ার পর থেকে যখন ইউএস এমবেসির, ঢাকার এমবেসির কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো, এবং এর মধ্যে যাদের সে জুলাই বা আগস্টে যাদের স্কেজুল করা ছিল, তাদের বিষয়টা কি, তারা কি বিড়ম্বনার মধ্যে পড়বে? তাদের বিড়ম্বনাটা আমরা এটাই এমবেসিকে বোঝানোর চেষ্টা করছি যে তাদেরটা যেন ফার্স্ট অ্যাভেলেবল ডেটে দেওয়া হয়, কারণ তারা তো অনেকদিন অপেক্ষা করছে। এইভাবেই তারা করার কথা, ফার্স্ট অ্যাভেলেবল ডেটে দেবে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা প্রথমে যাদের দেওয়ার কথা তাদেরকে প্রথমেই দেবে। যারা স্কেজুল হয়েছিল তাদেরগুলো ঠিক রেখে, যাদের স্কেজুল হয় নাই, যাদেরকে স্কেজুল করা হয় নাই আর যাদেরকে করা হয়েছে ওটার মধ্যে কম্বিনেশন করে যাদের ক্যান্সেল যাদের করা হয়েছে তাদেরকে ফার্স্ট অ্যাভেলেবল ডেটে দেওয়ার কথা। এটাই হওয়ার কথা সচরাচর, মানে এটাই হয়ে থাকে। এটাই আমরা প্রত্যাশা করি, এই জন্য করেসপন্ডেন্স করার চেষ্টা করি ইউএস এমবেসির সাথে। তার মানে আপনারা যেহেতু আপনারা এই পেশার সঙ্গে যুক্ত এবং এই ক্লায়েন্টগুলো আপনাদের একেবারে সন্তানের মতো, আত্মীয়ের মতো, সুতরাং তাদের বিষয়গুলোকে আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন এবং কর্তৃপক্ষের সাথে সেইভাবে যোগাযোগ করার চেষ্টা করেন, তারা যেন ফার্স্ট অ্যাভেলেবল ডেট, যাদেরকে আপনার মানে রিস্কেজুল করার, যাদেরকে স্থগিত করা হয়েছে, যারা ভিসা পোস্টপোন করা হয়েছে, তাদের ইন্টারভিউ নেওয়া হয় নাই, আমরা চাচ্ছি তাদেরটা যেন ফার্স্ট অ্যাভেলেবল ডেটে যেন তাদেরকে নেওয়া হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাভেলেবল ডেটটা কিভাবে আসবে? কারণ এর মধ্যে তো যাদেরকে দেওয়া হয় তারা সাধারণত খুব বেশি লেংথি দেয় না, ডেট দেয় না, হয়তো 1 মাস বা 2 মাস, তো ওই এর পরবর্তীতে তাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তারপরে আবার এক্সপায়ার করা হয়, এক্সপায়ারের মধ্যে আবার এক্সপায়ার আছে, যে আপনার এক্সপায়ার কোন ক্যাটাগরির এক্সপায়ার, একটা হচ্ছে এইজ আউট এক্সপায়ার, একটা হচ্ছে আপনার আমেরিকান সিটিজেনের যদি কোনো স্পাউস থাকে এক্সপায়ার, সন্তান থাকলে এক্সপায়ার, ওইটার মধ্যে আবার ক্যাটাগরি থাকে। সেক্ষেত্রে তারা চেষ্টা করবে অ্যাকোমোডেট করার সবাইকে। কিন্তু আপনারা জানেন এই যে বাংলাদেশের ঘটনা, এটা তো অপ্রত্যাশিত, এটা তো কারো ইচ্ছার করে নাই। আমেরিকা এম্বাসি অ্যাটলিস্ট তাদের কাছে তো এরকম কোনো সুযোগ ছিল না যে কন্টিনিউ করার, তার বাধ্য হয়েই নিরাপত্তার স্বার্থে এটা রিস্ক মানে পোস্টপোন করতে হয়েছে। এবং তারা চায় না কোনো ক্যাজুয়ালিটিস, বলতে তারা চায় না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক ইউএস এমবেসির মানে যে এন্ট্রেন্সে, অথবা যারা ভুক্তভোগী যারা, তারা হয়তো ভিসা নিতে আসতে গিয়ে তারা হয়তো বিভিন্ন বিড়ম্বনার শিকার হবে। অনেক গাড়ি ঘোড়া বন্ধ ছিল, ট্রান্সপোর্টেশন ছিল না, জ্বালাও পোড়া হয়েছে, তো তারা এই রিস্কটা নিতে চায় না দেখে তারা ভাবছে যে এটা উচিত হবে কিছুদিন স্থগিত করা। তো এক্ষেত্রে তাহলে আপনি যেটা বললেন যে আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন বা যে স্কেজুলটা মানে অ্যাভেলেবল ডেটের মধ্যে যাদেরকে হয়ে গেছে তাদেরকে রাখার জন্য, কিন্তু আবার পাশাপাশি এই কথাটাও বললেন যে অনেকের এজ আউট হয়ে গেছে,
তাহলে তাদের ব্যাপারে আপনারা যদি সে তার তো এজ আউট যদি হয়ে যায় তার ইন্টারভিউটা কি হবে না, বা সেক্ষেত্রে যদি নির্ধারিত সময় যদি হতো? অতীতে এই প্রোগ্রামে বলেছি, দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকের মেডিকেল হয়েছে, অনেকের সব কিছু ডান, আগের দিন বলবে তোমার সন্তানকে নিয়ে আসার প্রয়োজন নাই, কেন সে সিএসপিতে কোয়ালিফাই করে না। তো সিএসপিটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের উচিত হবে একজন অ্যাটর্নির সাথে কথা বলা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে। আমরা সবসময় করে থাকি, কিন্তু খুব সবসময় যে কার্যকর এই কথাটা বলা যাবে না। কেস বাই কেস ডিপেন্ড করে, কবে অ্যাপ্রুভ হয়েছে, কবে রিসিপ্ট হয়েছে, কতদিন পেন্ডিং আছে, কোনো ইমার্জেন্সি ছিল কিনা, ইউএস এমবাসির কোনো গরিমাসি ছিল কিনা, ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না যে আপনার এই যাওয়ারটা ওরা বাদ দেওয়ার পরে যে হবে, কিন্তু উই ট্রাই আওয়ার বেস্ট, আমরা চেষ্টা করি, অনেক ক্ষেত্রে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন, যে সেটা হয়তো ইমিগ্রেন্ট ভিসা বা অন্যান্য ভিজিট ভিসার ক্ষেত্রে হয়তো অতটা জরুরি না হলেও স্টুডেন্ট ভিসা, মনে করুন যে যার একদম ওই শেষ মুহূর্তে তার হয়তো জুলাই মাসে বা আগস্ট মাসে তার একটি ইন্টারভিউ ডেট ছিল, সে এসে সেপ্টেম্বরে তার এখানে কোর্সে যোগদান করবে বা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণ করবে বা কলেজে করবে, তার ক্ষেত্রে কি হবে? দেখেন, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা তারা কিন্তু দিতে বাধ্য না, আমেরিকা এমবাসি কখনো দিতে বাধ্য না, কিন্তু আমরা পার্সু করতে পারি আমাদের সব এবিলিটি দিয়ে, সব যোগ্যতা দিয়ে, কোয়ালিফিকেশন দিয়ে আমরা লাইনটা তার যাওয়ার যোগ্য। কিন্তু আনফোরসিন সিনগুলা তারা কিন্তু খুব একটা যে গুরুত্ব সহকারে দেখবে এমন না। এটা ডিপেন্ড করে অনেক সময় এই যে বাংলাদেশের বর্তমানে আইন যে চলতেছে, যে দুর্ঘটনাটা ঘটে গেল, যেরকম আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট ছিল, এটা তো কারো কাম্য ছিল না, কখনো কেউ জানতো না। সো এটা সবাইকে স্বীকার করতেই হবে। এটা যে 2 সপ্তাহ 3 সপ্তাহ বন্ধ, এটা কিন্তু কারো হাতে ছিল না, ইউএস এমবাসিও জানতো না, আমরাও জানতাম না, কোনো ক্লায়েন্টও জানতো না। সো এই ক্ষেত্রে আপনার কিছু রিস্ক থাকবেই। আচ্ছা, তো আমরা যে এজ আউট নিয়ে কথা বলছিলাম, সে প্রেক্ষিতে একটা ফেসবুকে ইতোমধ্যেই একটা প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্নটি পড়তে চাই। আজাদ তিনি লিখেছেন, আমি বাংলাদেশ থেকে জানতে চাচ্ছি যে আমার মেয়ের বয়স যখন 22 বছর 11 মাস, তখন DS 260 ফর্ম আসে এবং ফর্ম পূরণ করে সকল ফি পরিশোধ করে জমা দেওয়ার সময় তার বয়স হয়েছিল 23 বছর 4 মাস। ইন্টারভিউ যদি আরও 1 বছর পর হয়, সেক্ষেত্রে বয়স কত ধরা হবে এবং ইন্টারভিউ ডাকা হবে কিনা দয়া করে জানাবেন। ধন্যবাদ। এই বিষয়টা আসলে মানে এত সেন্সিটিভ এবং এত উদ্বেগজনক যে মানুষজন, মানে সবার প্রশ্ন এটা। অনেকের ক্ষেত্রে আমরাও খুব কষ্ট পাই যে ছেলেটা হয়তো 10-15 বছর অপেক্ষা আছে আমেরিকায় আসবে, কিন্তু খুব সামান্য একটা কারণে, প্যান্ডামিকের কারণে কত লোক যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার জন্য। এর আগে প্যান্ডামিক যদি না আসতো, অনেকে হয়তো এর ভিতরে চলে আসতো আমেরিকাতে। কিন্তু যেটা হয়েছে এখন, অনেকের তার নিজস্ব ক্ষমতার বাইরে চলে গেছে। কারণ হচ্ছে যে জিনিসটা আমরা সবসময় দেখি, রিসিভ ডেট, নোটিশ ডেট এবং অ্যাপ্রুভাল ডেট, ওই গ্যাপটা সাধারণত পরবর্তীতে ডিপেন্ড করে তার কতদিন পেন্ডিং ছিল, এটার উপর ডিপেন্ড করে। আমরা আর্গু করার চেষ্টা করি, তাদের কোনো দোষ নাই। অনেক সময় এমবাসি তার গুরুত্ব সহকারে অনেক সময় দেখে না। সো এই ক্ষেত্রে আপনি যখন চিঠি পাবেন, এইজ আউট তারা যখন বাদ দেবে, তখন বুঝবেন এইজ আউট হয়ে গেছে, তারপরে আপনি যোগাযোগ করতে পারেন। এর যদি এইজ আউট যদি মনে করে যে ভিসা নাম্বার অ্যাভেলেবল, তখন চাইলে আপনি এক্সপায়ার করার চেষ্টা করতে পারি আমরা, যে এইজ আউট হয়ে যাচ্ছে ভেরি সুন, তাকে এক্সপায়ার করার ব্যবস্থা করা হোক। কারণ সে যেহেতু এটা তারা গুরুত্ব সহকারে খুব দেখে যে এক্সপায়ার এইজ আউট হয়ে যাবে, তাকে যেন আগে প্রেফার দেওয়া হয়। অনেক ধন্যবাদ জনাব আজাদ। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো জনাব মঈন চৌধুরী, তাহলে ঢাকাস্থ যে ইউএস এমবাসির যে কার্যক্রম যেটা সাময়িক বন্ধ আছে, সেটি আপনি বলছেন যে এই মাসের শেষে বা খুব সম্ভাবনা আশা করছেন পান নেই। তাহলে আমরা এ ব্যাপারে আশ্বস্ত করতেই পারি আমাদের দর্শকদেরকে এবং যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন, হ্যাঁ, যদি আরো কোনো অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে না ঘটে, কারণ বাংলাদেশের মতো জায়গায় অনেক কিছু হতে পারে। সো আমরা আশা করি বাংলাদেশটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে থাকুক। আমরা চেষ্টা করি প্রবাস থেকে আমাদের এটাই করা, আমরা সবার যত চেষ্টা করছি দেশটা যেন ভালো থাকে। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, শুনলেন আজকে ঢাকাস্থ আমেরিকান এমবাসির সর্বশেষ পরিস্থিতি কি হতে পারে, কবে খুলতে পারে। মোটামুটিভাবে আমরা এটিকেই ধরেছি যে সেপ্টেম্বরের 4 তারিখে যাদের স্কেজুল করা আছে, তাদের যেহেতু রিস্কেজুল করা হয়নি, সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এই মাসের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই এমবাসির কার্যক্রম শুরু হতে পারে। কারণ যেটি আজকের আলোচকও বললেন যে একটি সময় তাদের নিরাপত্তার জন্য এমবাসির প্রায় সকল
কর্মকর্তা কর্মচারী যারা থাকেন, কাজ করেন, প্রত্যেককেই দেশ ছেড়ে আমেরিকাতে বা নিজ নিজ দেশে চলে যেতে হয়েছিল। সুতরাং তাদেরকে আবার ফিরে আসার একটা সময় দিতে হবে কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করার জন্যে। তো আশা করি এক্ষেত্রে যারা ইতোমধ্যে একটু যাদের স্কেজুল শেষ হয়ে গেছে তাদেরকেও আশা করছি যে বিশেষ বিবেচনায় তাদের স্কেজুলটাও করা হবে, এবং যাদের নতুন করে স্কেজুল আসছে, নতুন যাদের স্কেজুল করা হয়েছে তারাও নির্ধারিত সময়ের মধ্যেই ইন্টারভিউ দিতে পারবেন, এবং আশা করি সেই ইন্টারভিউতে আপনারা সফল হবেন। সুতরাং এই বিষয়ে আর তেমন বোধহয় চিন্তা করার আর কারণ নেই। চিন্তাটা বা অন্ধকারটা দূর হবে, আলোটা জ্বলবে। তো এখন আমরা যে বিষয়টি বাংলাদেশ থেকে একটু আমেরিকায় আসতে চাই, এবং এটাও গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটিতে, কারণ প্রচুর মানুষ এই দেশে আমরা বলি অবৈধভাবে এখানে বসবাস করছে। তো এই তাদেরকে অবৈধ থেকে বৈধতা দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন কিছুদিন আগেই একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন, যেখানে বেশ কিছু শর্ত, 4টা শর্তের কথা বলা হয়েছিল, যে সেই 4টা শর্ত যারা পূরণ করতে পারবে তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হবে, বৈধতা দেওয়া হবে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র এতদিন যাবৎ, প্রায় 2 মাস যাবৎ আমরা দেখছি এটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু পূর্ণাঙ্গের কার্যক্রমটা আমরা এখনো দেখিনি। কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে I-131F যে ফর্মটি এবং যেটি প্যারোল ইন প্লেস, এই ফর্মটি এসেছে কিনা এবং এটার গুরুত্ব কী, এবং সত্যি সত্যি প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটি স্বাক্ষর করেছেন সেটা কি আসলেই মানুষের উপকার করার জন্য, না রাজনৈতিক উদ্দেশ্য, সামনে নির্বাচন, সেটি সাধন করার জন্য? কারণ এটি নিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একজন অভিজ্ঞ আইন বিশারদ হিসাবে আপনি কি বলবেন? ধন্যবাদ রানা ভাই। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার কুইন্স কাউন্টি, কিন্তু আমি এখন আসছি এখানে এজ অ্যান অ্যাটর্নি হিসাবে। আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার। আমি প্রথমেই বলবো এই জিনিসটা হচ্ছে কি, মানে সবাই যে সুফলটা ভালো পাবে এমন না, তবে মন্দের ভালো বলতে পারেন। এটা একমাত্র অনেকে অনেক প্রশ্ন করে, অফিসে এসে বসে থাকে, ভাই 10 বছর আমার হয়ে গেছে, গ্রিন কার্ড দিয়ে দেন, এরকম একটা ভাব যে গ্রিন কার্ড তাকে দিয়ে দিচ্ছে। সে বুঝতেই পারছে না যে এটা তার জন্য না। কারণ প্রথমত বুঝতে হবে যারা অবৈধভাবে এই দেশে ঢুকেছিল, বৈধভাবে ঢুকলে এটা তার জন্য না। আমরা এই আপনার মাধ্যমে অনেক অনুষ্ঠান আলোচনা করেছি, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আমরা ভাবছিলাম হয়তো তাকে সরাসরি এই একটা ফর্ম অ্যাড করে দিয়ে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, গতকালকে ফর্মটা আসছে, এরা গতকাল থেকে আগস্ট 19 থেকে শুরু হয়েছে এর অ্যাপ্লিকেশন। আপনি যেটা বলেছেন I-131F লাইক ফ্র্যাঙ্ক, সো এই ফর্মটা আবার অনলাইনে ফাইল করতে হবে। আপনি কেউই কিন্তু সবাইকে অনুরোধ করছে, যারা 10 বছর আমেরিকায় আছেন তারা হয়তো অনেকভাবেই অনেককে চিনেন, কিন্তু এই জিনিসটা হেলাফেলা করবেন না, কোনো অ্যাটর্নি ছাড়া নিজে নিজে ফিল আপ করার চেষ্টা করবেন না। হয়তো আপনি এক্সপার্ট হলে পারবেন, কিন্তু অনেক ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে আটকে গেলে একবার যদি ডিনাই হয়ে যায় এটা কিন্তু আপনি আর পাবেন না। সো মেক শিওর ইউ ডু ইট প্রপারলি উইথ অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস, দেন আপনারটা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা আছে। অ্যাপ্রুভ হলে পরেই আপনি ওয়ার্ক পারমিট পাবেন, অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে $580 ফি দিতে হয় এবং এটা অনলাইনে ফাইল করতে হবে, কিন্তু আপনাকে সব ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। ডকুমেন্ট সব না থাকে এমন হতে পারে আপনার তো ডিনাই হয়ে যাবে, ডিনাই হলে পরে আবার আপিল করা স্টাফ। তো বেটার আপনি একবারেই সব ডকুমেন্ট সহকারে বুঝে শুনে ফাইল করেন। কিন্তু গুড থিং হচ্ছে এইটাতে আপনি যদি আপনি ফাইলটা করেন I-131F, আপনার কিন্তু এইখানে নেগেটিভ কিছু নাই। এটা যদি আপনার নাও হয়, অনেক সময় দেখা যায় যে এন্ট্রি নোটিস টু অ্যাপিয়ার, যদি আপনার কেস কোর্টে না থাকে, কেসটা কিন্তু তারা কোর্টে পাঠাবে না। মেক শিওর যেটা আপনি বুঝেছেন সঠিকভাবে। যদি আপনি এটা ফাইল করেন এবং আপনার যদি অ্যাপ্রুভ না হয়, ডিনাইও হয়, আপনারটা কিন্তু তারা কোর্টে প্রেরণ করবে না। যাদের কেস কোর্টে পেন্ডিং আছে, হয়তো তাদের রিমুভাল প্রসিডিংয়ে আছে বা আপিল প্রসিডিংয়ে আছে, তাদের জন্য এটা আবার গুরুত্ব সহকারে দেখা হবে। তারা যদি কোয়ালিফাই করে, তখন এটা কোয়ালিফাই করার পরে আপনি চেষ্টা করবেন। সো বেটার আপনি যার যেই অবস্থায় আছেন না কেন, আপনি একজন অ্যাটর্নির সাথে যে
কাজগুলো জানে বুঝে তার সাথে কথা বলবেন, বলে আপনি যদি কোয়ালিফাই করেন তখনই ফাইল করেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তবে এই ক্ষেত্রে ডকুমেন্ট যা লাগবে আবারও বলে দিচ্ছি, কারণ সবাই অনেক কনফিউজড। এক কথা বারবার বলতে হয়, আপনারা বারবার বলবেন মঈন চৌধুরী এক কথা কেন বারবার বলে, ভাই এতবার বলার পরেও এত লোক অফিসে এসে বসে থাকে, শুধু বলে ভাই শুধু একটা প্রশ্ন, আমার গ্রিন কার্ডটা কবে হবে, কেন হচ্ছে 10 বছর ছিল এই দেশে। সে বুঝে না যে তার জন্য এটা না। সো প্রথমে হয়তো আপনার অবৈধভাবে আসতে হবে, 10 ইয়ার্স থাকতে হবে এই দেশে, এবং আপনি জুন 17, 2024 আগে আমেরিকান সিটিজেনকে বিয়ে করতে হবে। আপনি যদি বিয়ে না করে থাকেন এখন বিয়ে করলে হবে না। সো এই প্রশ্নগুলো যদি উত্তর আপনার ইয়েস হয় তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে 4টা শর্ত আছে, এক হচ্ছে অবৈধভাবে আসতে হবে, কিন্তু ডকুমেন্ট আপনার প্রোভাইড করতে হবে। বিয়ে যদি কারো দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, ডিভোর্স সার্টিফিকেট লাগবে, তো বিয়ের সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট লাগবে, বাচ্চার কাগজ লাগবে, 10 ইয়ার্স আপনি কোথায় ছিলেন অ্যাড্রেস লাগবে, আপনি 10 ইয়ার্সের যদি কোনো লেনদেন হয়ে থাকে এই দেশে লাগবে, কোনো ডকুমেন্ট থেকে থাকলে যদি আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসা করে থাকেন ওই ডকুমেন্ট লাগবে। মানে আপনি জীবন বৃত্তান্ত যেগুলো আপনি 10 বছরের আপনি হয়তো নিজেও জানেন না যেগুলো লাগবে কখনো, কিন্তু আপনি এগুলো এখন লাগবে। ট্যাক্স ফাইল আপনি যদি 10 বছর করে থাকেন লাগবে, না করে থাকলে আপনি অবৈধভাবে করার চেষ্টা করবেন না, কারণ লিগালি কাজ করা একটা অন্যায়। যদি আপনি উইদাউট প্রপার ডকুমেন্ট ছাড়া আপনার কাজ করা উচিত না। সো এই ক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করে আবার নতুন করে বেশি করে টাকা দিয়ে মিথ্যা ট্যাক্স ফাইল করার প্রয়োজন নাই। মিথ্যা কেন আপনি করবেন, 70টার মধ্যে থাকেন। এবং এই অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস যদি না থাকে সেটাও তো একটা বড় শর্ত, যে রাষ্ট্রের বিরুদ্ধে ভেরি ইম্পর্টেন্ট ক্রিমিনাল হিস্ট্রি। যদি আরো ক্রিমিনাল হিস্ট্রি থাকে তা কিন্তু বাদ পড়ে যেতে পারে। আমি সবসময় বলি, এমনকি সবসময় বলে থাকি, এমনকি এমবেসির কথা বলে তাদেরকেও বলে থাকি, যদি দেশে কেউ ভিসার জন্য আপনারা অপেক্ষমান থাকেন যে ভিসা পাবেন কবে, ইউ প্লিজ ডু নট এঙ্গেজ ইউর সেলফ ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি থাকলে যদি কোনো রিপোর্ট যায়, আপনার ভিসা হবে না, আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না, আপনার এই ধরনের প্যারোল ইন প্লেস আপনি টিকবেন না। তো এই ক্ষেত্রে আমার আরও 2-1টা প্রশ্ন আছে, তবে সেগুলো আমি করবো। আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আলবানি থেকে বলছি। আমার কোশ্চেন হলো যে আমি 2007-এ আমার রিলেটিভ মানে ভাইয়াদের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো ওনারা ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছিল 2020-তে। তো এখন বাচ্চারা যারা ওনাদের মেয়ে ছেলে আছে, ওনাদের আবার ডেট ওভার এজ হয়ে যাচ্ছে, এজ আউট হয়ে যাচ্ছে। তো এখন কিভাবে আমি মানে অ্যাপ্লাই করতে পারি, লাইক কিভাবে আমি এক্সপেডিটেড করতে পারি, আমি এটার কাছে একটু জানতে চাইতেছি। আপনি 2007-এর যে আপনার ভাই বোনদের জন্য আবেদন করলেন কোন মাসে? আই থিংক জুলাই মাসে, মানে শিওর না? না, জুলাই 27, যে এই যে এটা হয়ে গেছিল যে মানে ফিটা যে বাড়ছিল তখন। আচ্ছা, অনেক ধন্যবাদ। গুড কোয়েশ্চন। আমি একটা কথা সবসময় বলে থাকি যে ভিসা নাম্বার যদি অ্যাভেলেবল না হয় তখন কিন্তু এক্সপেক্ট করা যায় না। এই ক্ষেত্রে একটা প্রশ্নের উত্তর আগেই দিয়ে থাকে। অনেকেই বলে এই দেশে তাদের একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল, মনে করেন 2014 সালে কেউ তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিল, সেই ভাই তো বোন এখন আমেরিকায় চলে আসছে ভিজিট ভিসাতে, সে কিন্তু রাইট ওয়ে কোনো সুযোগ সুবিধা পাবে না। অনেকে ধারণা যে হ্যাঁ আগে একটা কেস ছিল আমেরিকা ঢুকলে হয়তো সে পেয়ে যাবে না। নাও, ভিসা নাম্বার অ্যাভেলেবল না হলে সে কিন্তু এই কেসের আওতায়, এই পিটিশনের আওতায় সে কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, সে অন্য কোনো কিছু ফাইল করে থাকতে পারে, সে
অপেক্ষা করতে হবে তার ওই যে পিটিশনটা পেন্ডিং আছে 14 সাল মনে করেন বা 16 সাল, ওইটা যখন কারেন্ট হবে তখন সে অ্যাডজাস্ট করতে পারবে। এছাড়া এই পিটিশনের এগেইনস্টে সে কোনো বেনিফিট পাবে না। সো আপনার প্রশ্নটা ছিল যে জুলাইতে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার ভিসা নাম্বার কিন্তু এখন অ্যাভেলেবল না, এখন হচ্ছে আগস্ট চলতেছে, আপনার অ্যাভেলেবল এখনো না। সো যদি আপনি আগস্টের পয়লা আগস্ট চলছে, 2007 উনি তো 2007 এর আগস্ট জুলাইতে, হ্যাঁ জুলাইতে তো আগে করেছে, হ্যাঁ তাহলে তো ওনারটা তো হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি তো ব্যাকলগে যেহেতু পড়েছে উনি যদি আপনি চান হয়তো এক্সপায়ার করতে পারবেন। তো যদি আপনি সবগুলো ডকুমেন্ট দিতে হবে এবং তার বয়সটা আমরা CSP তে দেখতে হবে সে কোয়ালিফাই করে কিনা, অনলি দেন আই ক্যান রাইট টু ইউএস এমবাসি যে তাকে মানে এক্সপায়ার করার জন্য। তার তো ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছিল 2020 সালে। 20 সালে সে হয়তো আমাদের যোগাযোগ করতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের আরও দর্শক আছে, তবে তাদের প্রশ্ন আমরা নেব এবং ফেসবুকেও প্রশ্ন আছে সেগুলোও বলবো, তবে একটা বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন কাউন্টি এবং US সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমাদের বোধহয় টেলিফোনে আরও দর্শক আছে, আমরা একটু না বোধহয় লাইন কেটে গেছে, ঠিক আছে। আমরা ফেসবুক থেকে একটি প্রশ্ন নিই। ফয়সাল আহমেদ তিনি বলছেন, হোয়াট ইজ দ্য প্রসেস টাইম ফর অ্যাপ্রুভাল USA অ্যান্ড টাইম ফ্রেম ফর I-130? I-130 আপনারা জানেন অনেকগুলা ক্যাটাগরি। একটা হচ্ছে বাবা মা তার সন্তানের জন্য, আর বাবা মা সিটিজেন হলে একটা, গ্রিন কার্ড হলে একটা, আবার বাবা মা তার ম্যারিড চিলড্রেনের জন্য যদি সিটিজেন হয়, আর যদি গ্রিন কার্ড হয় সে কিন্তু ম্যারিড চিলড্রেন অ্যাপ্লাই করতে পারে না। সো আবার যারা I-130 করবে, যারা গ্রিন কার্ডধারীরা তাদের মা বাবার জন্য অ্যাপ্লাই করবে। অনেক কিন্তু প্রশ্ন করে সে গ্রিন কার্ড পাওয়ার পরেই আমার প্যারেন্টসকে নিয়ে আসতে পারবো কিনা। না, জাস্ট অ্যান্সার ইজ নো। গ্রিন কার্ডধারী কেউ কখনো তার মা বাবার জন্য, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারে না। এটা কিন্তু আপনার কাছে মনে হবে খুবই সিম্পল কোয়েশ্চেন, কিন্তু অনেকেই ভুলটা করেই ফেলে। যারা নতুন নতুন কাজ করে তারা শুরু করে দেয়, কিন্তু পরে দেখা যায় এটার কোনো গন্তব্য নাই। সো এক্ষেত্রে গ্রিন কার্ডধারীরা কখনো তার কারোর জন্য অনলি তারা পারে শুধুমাত্র তার স্পাউস এবং চিলড্রেনের জন্য। সো আবার ভাই বোন অ্যাপ্লাই করতে, ভাই বোনের জন্য করতে পারে, গ্রিন কার্ডধারী প্যারেন্টসের জন্য পারবে না, কখনোই পারবে না। তো ওই সব ক্যাটাগরিগুলো ব্যাখ্যা করতে হবে, F1, F2A, F2B, F3, F4, তো যেগুলো আমরা সবসময় বলে থাকি। এবং এই ক্ষেত্রে আপনাদের জানতে হবে যে কতগুলো আছে ইমিডিয়েট ক্যাটাগরি, খুব কাছাকাছি সময় চলে আসতে পারে, আবার কিছু আছে অনেক লেংদি প্রসেস। যেমন ভাই বোনের জন্য ভাই বোন যে অ্যাপ্লাই করে 10-15 বছরের ব্যবধান, আবার যদি মা বাবা করে তার সন্তানের জন্য ওইটাও 10-15 বছর সময় লাগে। মা বাবা তার যদি আনমেরিড সন্তানের জন্য করে 21-এর উপরে, এটা এক সময়, আবার মাইনর চিলড্রেনের জন্য করলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। সে ক্যাটাগরিগুলো বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রকম। অনেকের প্রশ্ন করে যে তার কাজিন আছে এই দেশে, সে করতে পারবে কিনা। না, আপনার কাজিনের জন্য কখনোই অ্যাপ্লিকেশন করতে পারে না। হ্যাঁ, যদি আপনার কাজিন আমেরিকায় থাকে বা বাংলাদেশ থেকে কোনো কাজিনকে নিয়ে আসতে চান, আপনি ট্যুরিস্ট ভিসার জন্য তারা যদি অ্যাপ্লাই করে, তখন এই কাজিন স্পন্সর করলে তখন বোঝা যায় যে সে তাকে টেক কেয়ার করতে পারবে। ডিপেন্ড করে যে দেশ থেকে আসবে তার আর্থিক অবস্থান, সামাজিক অবস্থান, তার ট্যুরিজম হিস্ট্রি এবং সে আমেরিকা থেকে ফেরত যাওয়ার সম্ভাবনা কতটুকু, এটার উপর ভিত্তি করে আমেরিকা ভিসা ইস্যু করে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি যত যাই বলুক না কেন, আমেরিকা হচ্ছে স্বর্গরাজ্য। সবাই আসলে একবার আসে, সেকেন্ড টাইম আসলে যেতে চায় না। আমি জানি না কেন অনেকে যেতে চায় না। ইউরোপ থেকে প্রচুর কল পাই, আপনি হয়তো ভাববেন আসলে কি বলছে, প্রচুর কল পায় তারা আমেরিকায় আসতে চায়, তারা আসতে পারে, দেখেন কাম এনি টাইম। তাদের প্রশ্ন হলো কীভাবে আমেরিকা সেটেল হবো, আমি কীভাবে আমেরিকায় গ্রিন কার্ড পাবো। তার প্রশ্ন হলো যে সবাই সব দেশে আসার প্রয়োজন নেই, তুমি তো এখানে সিটিজেনশিপ নিয়ে ভালো আছো, সে এখানে আসবে।
সে আমেরিকা হচ্ছে একটা ফ্যামিলি ইউনিটি, যে এটাকে সবাই আকর্ষণ করে, ডাইভার্সিটিটা আমেরিকা এটাই সবাইকে আকর্ষণ করে। কেন করে? কারণ একজন যদি আসে তার হয়তো পুরা ফ্যামিলির অনেক লোক এখানে থাকে। ইউরোপের কোনো দেশে, বিশ্বের কোনো দেশে আমেরিকার মতো ইমিগ্রেশন সিস্টেম না। এটা ভালো দিক হচ্ছে, খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে যে একজন আসলে তার ফ্যামিলির সবাই চলে আসলো, সবাই চলে আসার পরে যেই তার থার্ড 3 নম্বর ভাইটা হয়তো সে ইংল্যান্ডে আছে, সে আর কারো নিতে পারছে না, সে আমেরিকা যখন আসে সে দেখে যে সবাই এখানে, আত্মীয়স্বজন সবাই এখানে, আমি কেন দেশে থাকবো, সে চলে আসে সব নিয়ে, কষ্ট হলে আমেরিকায় থাকতে চায়। সো দিস ইজ আমেরিকান ক্রাইটেরিয়া। I-130 কথা যে বললাম, প্রেক্ষিতে যে বললাম। অনেক ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম পারভিন আক্তার, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি জি, আমি অ্যাডভোকেট মঈন চৌধুরীর কাছে একটু জানতে চাচ্ছিলাম। জি, কোশ্চেন ছিল। বলেন। জি, আমার ওই যে ভাই বোনদের যে অ্যাপ্লিকেশন, ওইটাতে আমার বোনের ইন্টারভিউ ছিল আগস্টের 12 তারিখে। তো ইন্টারভিউর আগ পর্যন্ত ওরা কিছু মানে ইমেল টিমেল দিয়ে জানায় নাই যে ওদের ক্যান্সেল করা হয়েছে কিংবা এমবাসি বন্ধ আছে। ওরা যখন 12 তারিখে 8:15 ওদের ইন্টারভিউ ছিল, ওরা 8:15 যখন পৌঁছাইলো এখানে, তখন ওদের বলছে যে আপনারা 1 ঘন্টা পরে আসেন। তো 1 ঘন্টা পরে যাওয়ার পর ওদেরকে মানে সাইডে ডাইকা নিয়ে বলে দিচ্ছে যে এমবাসি কার্যক্রম বন্ধ আছে এবং আপনাদের পরবর্তী সময় ইমেল করে জানানো হবে। এখন ওদের যে স্কেজুয়ালটা ছিল ওইটা তো ক্যান্সেল করছে। এখন পরবর্তী সময় ওদের কি আবার নতুন করে স্কেজুয়াল দিবে এবং ওইটার কি লম্বা এরকম সময় হবে, 1 মাস 1.5 মাস, নাকি কোন শর্টকাট নোটিশে ওদেরকে আবার ডাকা হবে? জি, মিসেস পারভিন, ধন্যবাদ আপনার প্রশ্নের। প্রথম উত্তর হচ্ছে আমি আপনাকে সম্বোধন করছি অ্যাডভোকেট। আমি কিন্তু অ্যাডভোকেট না, আমি হচ্ছে অ্যাটর্নি এট ল ইন দি ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট। বাংলাদেশে আমার কোনো লাইসেন্স নাই, অ্যাডভোকেট আমি না। বাংলাদেশে যারা ল পেশা তাদেরকে বলে অ্যাডভোকেট, ইংল্যান্ডে বলে ব্যারিস্টার ব্যারিস্টার, কানাডাতে ব্যারিস্টার বলে, আমেরিকাতে বলে অ্যাটর্নি এট ল। আমি আমেরিকাতে অ্যাটর্নি এট ল, আমি অ্যাডভোকেট না। ওকে, নাম্বার 2, আপনার প্রশ্ন ছিল তাদেরকে কোনভাবে ডাকা হবে। তাদেরকে প্রায়োরিটি বেসিসে আমরা ধারণা করছি যাদেরটা আগে আমরা আলোচনা করেছি, তারপর ওনাকে বলে দিচ্ছি যেটা প্রায়োরিটি বেসিসে তারা হয়তো সময় দিয়ে আপনার ইমেল করা হবে। আপনি ইমেলটা যেন মাস্ট আপনি ফলো করবেন, ইমেল যেন মিস না হয়। তারা কিন্তু মনে হতে পারে আপনাকে এত চাপ পড়বে, আপনাকে হয়তো কল দিয়ে চিঠি নাও পাঠাতে পারে। তারা মনে করে ইমেলটা খুবই অথেন্টিক করসপন্ডেন্স, ইমেল করলে আপনারা যেন মিস না করেন, ডিলিট যেন না করে। অনেক ইমেল দেখা যায় তার সন্তানরা ইমেল ইউজ করে, সে হয়তো আপনার জাঙ্ক ইমেল করে ট্রাশে চলে যেতে পারে। তো ভেরি কেয়ারফুল যদি ইমেল আবার স্ক্যামও হয়, তো স্প্যাম ইমেল থাকে, কিন্তু আপনার ইমেলটা খুব যত্ন সহকারে দেখবেন যে ইউএস এমবাসি থেকে কোনো ইমেল যাচ্ছে কিনা। অনেক ধন্যবাদ। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম পারভিন আক্তার, তারপরেও আপনি বললেন। আমরা আশা করছি যে এই মাসের শেষে অথবা সামনের মাস থেকেই হয়তো এমবাসির কার্যক্রম শুরু হবে। সুতরাং যারা আগে ইন্টারভিউ ডেট ছিল তাদের বিষয়গুলো হয়তো প্রায়োরিটি বেসিসে ডাকা হতে পারে। তবে সবসময় খেয়াল রাখবেন আপনার ইমেইলের উপরে, ওইটাই অথেন্টিক, এবং স্প্যামটাও ভালো করে দেখেন যে অনেক সময় তো ইমেইলে না আসলে স্প্যামে থাকতে পারে। এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন, কারণ তা না হলে একবার ডাকার পরে যদি মিস করেন তাহলে খুবই সমস্যায় পড়ে যাবেন। তো আশা করি যে এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে লাবণ্য বলছিলাম। আমার একটা কোয়েশ্চেন আছে। বলুন। আমি আমার ভাইয়ের জন্য আমি সিটিজেন, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম 2016-এ। তো এখন সে বাংলাদেশে আছে। তো সে কি এখন আবার স্টুডেন্ট ভিসার জন্য অথবা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? অনেক ধন্যবাদ লাবণ্য আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ লাবণ্য, গুড কোয়েশ্চেন। একটু আগে এই বিষয়ে কথা বলছিলাম। যদি কারো পিটিশন আমেরিকাতে কেউ কারোর জন্য করে থাকে, পেন্ডিং থাকে, তার মানে এই না যে সে অন্য কোনো ভিসা আসতে পারবে না। আমি সবসময় বলে থাকি যে কোনো যদি সে অন্য কোনো ভিসায় যদি কোয়ালিফাই করে অবশ্যই চেষ্টা করতে পারে, কিন্তু ভিসা দেয়া না দেওয়ার ব্যাপারটা হচ্ছে ইউএস এমবাসির ডিসক্রিশনারি পাওয়ার। তারা যদি মনে করে যে সে এই ভিসাটা
দিলে সে হয়তো আমেরিকা স্টুডেন্ট ভিসাতে আমেরিকা থেকে যাবে, তারা হয়তো দেবে না। সে যদি অন্য কোনো বিষয়তে কোয়ালিফাই করতে পারে, যে বুঝাইতে পারে যে আমেরিকায় সে থাকবে না, তখন তাকে অবশ্যই ভিসা তারা ইস্যু করবে। স্টুডেন্ট ভিসা যদি কোয়ালিফাই করে, যদি I-20 তার ইস্যু করা থাকে এবং সে যদি যথেষ্ট ফান্ড দেখাতে পারে এবং গুড স্টুডেন্ট হয়ে থাকে, তাকে তারা দেওয়ার কথা, তারা জানে যে এটা সে পড়বে। কিন্তু আবারও বলছে, সবাই করে কি এটা খুব মিস ইউজ করে, যে জন্য আমরাই আমাদের শত্রু। আমরা এতভাবে ভিসাটা মিস ইউজ করি যে কারণে তারা ভালো লোকগুলো ভিসা পায়। অনেক সময় দেখা যায় যে কোয়ালিফাইড লোক ভিসা পায় না, আবার যারা কোয়ালিফাইড না, আমরা দেখে মনে করি সে ভিসাটা পেলো কীভাবে, সে ভিসা নিয়ে চলে আসছে। আবার যে মোর কোয়ালিফাইড লোক সে ভিসা পাচ্ছে না। সেক্ষেত্রে আমরাই আমাদের শত্রু, আমরা মানে অনেক রং করি যে অন্য ভালো লোকের ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে প্রশ্নটি লাবণ্য করেছেন যে তার বাধা নেই, কন্ট্রাডিক্ট করবে না, কিন্তু এক্ষেত্রে আরেকটি আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সে ভিজিট ভিসা নিয়ে আসলো এখানে, কিন্তু তার ইন্টারভিউ ডেট আসেনি, সে কি এখানে থেকে যাবে না চলে যাবে আবার পড়া শেষ করে? ইন্টারভিউ ডেট তো তার আসার কথা না। ইন্টারভিউ ডেট যদি আসে, দেশে আসবে। এখন সে যদি এখানে থাকে, যদি তার ভিসা কারেন্ট হয় এবং সে যদি এখানে থাকে, আপনারা জানেন যে এইখানে থাকলে 1 বছর আগে হয়, এটা ডেটটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট করার টাইমটা একটু আগে হয়। 1 বছর সাধারণত 1 বছর, কোনো সময় 2 বছর আগে হয়। সো এই ক্ষেত্রে যদি তার ভিসা অ্যাভেলেবল হয় এখানে থাকা অবস্থায়, আমরা তাকে অ্যাডজাস্ট করে রাখতে পারবো। হ্যাঁ, যদি তার ভিসা নাম্বার অ্যাভেলেবল হয়, 2016 যখন চলবে তখনই পারবে। এখন আসলে এখন সে পারবে না, 16 এর পর্যন্ত থাকতে হবে। অনেক ধন্যবাদ লাবণ্য আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, জি আপনার প্রশ্নের জন্য আমরা অপেক্ষা করছি, সময় চলে যাচ্ছে। আমি মোহাম্মদ শামসুল হক। জি, আমার প্রশ্ন হলো, আমার এক ছেলের জন্য 19 ডিসেম্বরে আপনার অ্যাপ্লাই করছে আমার স্ত্রী, গ্রিন কার্ড হোল্ডার। জি, এখনো কিছু হয় না, আর কতদিন লাগতে পারে সেটা জানতে চাইছি। অনেক ধন্যবাদ। আপনার ছেলেকে কত বয়স? আপনার ছেলের বয়স কত? বয়স 21 আপ। 21 আপ? হ্যাঁ, বিয়ে করেন আর কি, বিয়ে শাদী করেন? বিয়ে করেনি, ছাত্র আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে? না, ধন্যবাদ। বিয়ে করলে যদি আপনার ছেলে যদি কোনো কারণে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, এই পিটিশনটা তখন ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিকলি স্টপ হয়ে যাবে, আপনার আসার সম্ভাবনা নাই। তো বিয়ে না করলে, যদি বিয়ে না করে থাকে, এখন 2016 সাল চলতেছে, আপনাকে আর অপেক্ষা করতে হবে। 2019 যদি হয়ে থাকে, আপনি অ্যাপ্রুভাল না হয়ে থাকলে কমিউনিকেট করেন USCIS এর সাথে, যেন অ্যাপ্রুভাল হয়, তারপর আপনাকে ইয়াতে যাবে, NBC-তে যাবে ফাইলটা। অনেক ধন্যবাদ জনাব শামসুল হক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, কারণ আপনি আবেদন করেছেন বা আপনার স্ত্রী তার সন্তানের জন্য আবেদন করেছেন ডিসেম্বর 2019, এখন তো সেটা 2016 সাল পর্যন্ত চলছে। সুতরাং ধরে নিন আরও 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন যে এই 3 বছর পর্যন্ত যে আপনার ছেলেটিকে অন্তত আমরা ধরে নিচ্ছি 3 বছর পরে হয়তো পেয়ে যাবে, কিন্তু এই 3 বছরের মধ্যে দয়া করে বিয়ে করাবেন না, তাহলে কিন্তু তার আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তা আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। যেন অ্যাটর্নি মঈন চৌধুরী, আসলে আমার এই প্রেসিডেন্ট বাইডেনের এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আরও বেশ কিছু ছিল, কিন্তু এখন আর করতে পারছি না, কারণ সময়ের দড়িতে আমরা বাঁধা, সময়ের সীমানাতে পারছি না, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। এবং আপনাকে সত্যি ব্যস্ত মানুষ, শুধুমাত্র আপনার পেশা নিয়ে নেই, আমাদের সোসাইটির অনেক কাজ নিয়ে প্রতিটা জায়গায় আপনাকে দেখি, সেজন্য আপনাকে আর একটি নামেও মানুষ ডাকে, প্রবাস বন্ধু হিসেবে। অর্থাৎ যেখানেই মানুষের কল্যাণ, মানুষের কাজ, সেখানেই আপনি উপস্থিত থাকেন। তো সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, খুব গুরুত্বপূর্ণ 2টো বিষয় আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য। আবারও একটা জিনিস সবাইকে বলি, আপনারা জানেন অনেকে অ্যাক্সিডেন্ট কেসে যদি তাদের যদি লিগ্যাল স্ট্যাটাস না থাকে, তারা ভয়ে কেস করতে চায় না। যদি আপনি কোনো অ্যাবিউজ হয়ে থাকেন, মেডিকেল ম্যাল প্র্যাকটিস অথবা অ্যাক্সিডেন্ট কেস হয়ে থাকে, ইমিগ্রেশন স্ট্যাটাসের সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা মুভ ফরওয়ার্ড করতে পারেন, কেস করতে পারেন।
আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, দুটো বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে যে আমেরিকান এমবাসি ঢাকার সেটি কবে থেকে শুরু হতে পারে তার একটি ধারণা আমরা আপনাদেরকে দিয়েছি। সুতরাং আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই যারা দুশ্চিন্তার মধ্যে আছেন তারা অন্তত চিন্তামুক্ত হতে পারবেন, এবং প্যারোল ইন প্লেসের মাধ্যমে যেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াটা I-131F ফর্মের মাধ্যমে। সুতরাং যাদের লিগ্যাল কাগজপত্র হাতে আছে তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন, কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতির পরিবর্তন হয়ে যেতে পারে। সে কারণেই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।